আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব 50 লিখেছেন ইলমা বেহরোজ। শুনশান নীরবতা চারদিকে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। পদ্মজা তীর্থের কাকের মতো অপেক্ষা করছে কখন রুম্পা চোখ খুলবে। বিভোর হয়ে ঘুমাচ্ছে। পদ্মজা নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। দরজায় কেউ টোকা দিতেই পদ্মজা সাবধান হয়ে গেল। রুম্পার নিরাপত্তা নিয়ে তার মন অস্থির হয়ে আছে। সে গভীর কণ্ঠে জানতে চাইল, কে কে ওখানে? আমি। আমিরের কণ্ঠ শুনে পদ্মজার ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। এরপর দরজা খুলল। আমিরের চুল এলোমেলো, ক্লান্ত দেখাচ্ছে। সে পদ্মজাকে দেখে বলল, ঘুম ভেঙে গেল? তোমাকে মনে পড়ছে? আমি তো এখন যেতে পারবো না। আমি থাকি তাহলে? আমিরের নির্বিকার কণ্ঠ। পদ্মজা চোখ রাঙিয়ে বলল, শীতের রাত, মাটিতে থাকবেন? রুম্পা ভাবি বিছানায় ঘুমাচ্ছে। এই ঘরে থাকলে মাটিতে থাকতে হবে। ঘরে যান। মাটিতেই থাকবো। ধুর, আপনি সব সময় ঘাড়তেরামি করেন। আপনাকে তো আমি বলেই এসেছি কতটা দরকার রুম্পা ভাবির সাথে থাকা। গত দিনেও বোনদের সাথে ছিলে, আজ রুম্পা ভাবির সাথে। কয়টা দিনই তো, আজীবন একসাথেই থাকবো। আচ্ছা, যাচ্ছি। এখনো ঘুমাওনি কেন? পদ্মজা একবার রুম্পাকে দেখে নিয়ে বলল, এই তো ঘুমাবো। আমির চারপাশ দেখে বলল, আর সাবধানে থাকবে। রিদওয়ান দোতলায় ঘুরঘুর করছে। ভয় পাবে না, আমি আছি। পদ্মজা চিন্তিত আমিরের চোখের দিকে তাকালো। বলল, আপনি আমার সাথে থাকতে নয়, দেখতে এসেছেন আমি ঠিক আছি নাকি, তাই না? ভয় পাবেন না তো। একদম। আমি দুই হাত পদ্মজার হাতে গাল ধরল। আমি তো জানি আমার পদ্মবতী কতটা সাহসী। এই জন্যই তো বাড়িতে আসার সাহস করতে পেরেছি। আহ্লাদ হয়েছে, এবার যান। আমির হেসে চলে গেল। পদ্মজা অনেকক্ষণ অন্ধকার বারান্দায় তাকিয়ে রইল। এরপর দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। আমিরকে সে কতটা ভালোবাসে সে নিজেও জানে না। আমিরের প্রতিটি স্পর্শ, কথায়, ছন্দে হৃদয় স্পন্দিত হয়। আমিরের পাগলামি খেয়াল রেখে দায়িত্ববোধ সবকিছুই পদ্মজাকে মুগ্ধ করে। একজন আদর্শ স্বামী বোধহয় একেই বলে। আমিরের কথা ভাবতে ভাবতে কখন যেন সে ঘুমিয়ে পড়ল। ভালোবাসার মানুষদের নিয়ে ভেবে সময়টা জাদুর মতো। চোখের পলকেই নির্ঘুম রাত কেটে যায়, নয়তো নিজের অজান্তেই আবেশে ঘুম চলে আসে। সকালে উঠেই পূর্ণাকে গিয়ে ডেকে তুলল পদ্মজা। এরপর রুম্পার ঘরে এসে নামাজ পড়ল, কোরআন পড়ল। রুম্পার ঘুম আরো কিছুক্ষণ পর ভাঙে। রুম্পাকে ধরে ধরে টয়লেটে নিয়ে যায় পদ্মজা। এরপর রুম্পাকে রেখে রান্নাঘর থেকে খাবার আনতে যায়। ফরিনা মাত্র চুলা থেকে খিচুড়ি নামিয়েছেন। আম্মা, ভাবির জন্য খিচুড়ি নিয়ে যাব, বলল পদ্মজা। ফরিনা হেসে বলল, এটা আবার কেমন লাগে? লইয়া যাও। তুমি খাইবা কোন সময়? ভাবিকে খাইয়ে এসে এরপর ওনাকে দিয়ে খাবো। আম্মা, রাতের হাঁসের মাংস আছে না? হ, আছে তো। এই যে, এই পাতিলায়। পদ্মজা গরম গরম খিচুড়ি, হাঁসের মাংসের ভুনা নিয়ে আসে। ঘরে ঢুকে দেখলো রুম্পা মেঝেতে পড়ে আছে। পদ্মজা থালা বিছানার উপর রেখে রুম্পাকে তোলার চেষ্টা করলো। অবাক হয়ে প্রশ্ন করলো, ভাবি, মেঝেতে পড়লে কিভাবে? রুম্পা কিছু বলল না। সে উদ্ভ্রান্তের মতো ছটফট করছে, এদিক ওদিক তাকাচ্ছে, পদ্মজাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। পদ্মজা খুব বিস্মিত। রুম্পা এমন করছে কেন? সে রুম্পাকে প্রশ্ন করতেই চাইল, কেউ এসেছিল ঘরে? কে এসেছিল? ভয় দেখিয়েছে? ভাবি? ভাবি বলে আমাকে? ভাবি, ধাক্কাচ্ছ কেন? আমি তোমার জন্য খাবার এনেছি। খাবারের কথা শুনে
রুম্পা থমকে গেল। পদ্মজার দিকে এক নজর তাকিয়ে বিছানার দিকে তাকালো। ঝাঁপিয়ে পড়ে খাবারের উপর। এত গরম খাবার গাপুস গুপুস করে খেতে থাকলো। পদ্মজা বিস্ময়ে হতবিম্বর হয়ে পড়েছে। এমন ভাবে রুম্পা খাচ্ছে যেন আর কোনোদিন খাওয়া হবে না, সুযোগ আসবে না। পদ্মজা পানি এগিয়ে দিল। রুম্পা অল্প সময়ের ব্যবধানে পুরো থালা খিচুড়ি এবং এক বাটি হাঁসের মাংস ভুনা খেলো। খাওয়ার শেষে পদ্মজা নমনীয় কণ্ঠে প্রশ্ন করল, ভাবি, আমার সাথে একটু কথা বলবেন? রুম্পা দূরে সরে যায়, দেয়াল ঘেঁষে বসে, মাথা দুই দিকে নাড়িয়ে ইশারায় বলল সে কথা বলবে না। পদ্মজা তবুও আশা ছাড়ল না। সে রুম্পার পাশে গিয়ে বসল। রুম্পা এক হাত মুঠোয় নিয়ে বলল, আমি তোমাকে আমার সাথে ঢাকায় নিয়ে যাবে? রুম্পা এক ঝটকায় হাত সরিয়ে দিল। পদ্মজাকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলল, বাইরে হ আমার ঘর থেকে, বাইর হ তুই। রুম্পার ব্যবহারে পদ্মজা আহত হলো। ভাবি, আমি তোমার ভালো চাই, বাইর হ কইতাছি, বাইর হ। শীতের ঠান্ডা হিম বাতাস জানালা দিয়ে ঢুকছে। শীতের দাপট বেড়েছে। এবারে শীত বোধ হয় মানুষ মারার জন্য এসেছে, এত ঠান্ডা। রুম্পার পরনে শাড়ি ছাড়া অন্য কিছু নেই। ঠান্ডায় তার গায়ে কাঁটা দিচ্ছে। পদ্মজা রুম্পার চোখের দিকে দৃষ্টিপাত করল। পদ্মজার চোখ বারবার দরজার দিকে যাচ্ছে। পদ্মজা উঠে স্থির হয়ে দাঁড়ালো না অবধি ছুটে আসে দরজার কাছে। পদ্মজার পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুক ছুটতে পালাতে চায়। পদ্মজার জোরালো কণ্ঠে ডাক, লতিফা বুবু। লতিফা একবার ঘাড় ঘুরিয়ে পদ্মজাকে দেখল, এরপর সিঁড়ি ভেঙে নিচে নেমে যায়। তার চোখে ভয় ছিল। একটু ঝনঝন শব্দ হয়। পদ্মজা চৌকিতে ঘাড় ঘুরিয়ে তাকালো। রুম্পা পাগলামি শুরু করেছে। মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে করতে ঘরের জিনিসপত্র ছুঁড়ছে। পদ্মজা রুম্পাকে থামানোর চেষ্টা করে, অনেক বোঝায়, কিছুতেই রুম্পা থামে না। রুম্পার হাত থেকে স্টিলের গ্লাস পদ্মজার কপালে এসে পড়ে। পদ্মজা আহ বলে বসে পড়ে। সঙ্গে সঙ্গে রুম্পার পাগলামি থামিয়ে দিল। ছুটতে এসে পদ্মজার আহত স্থানে হাত রাখে। উৎকণ্ঠা হয়ে বলল, আমি তোমার ইচ্ছা করে দুঃখ দেই নাই বইন, বেশি বেদনা করতাছে। আঞ্চলিক ভাষায় রিনঝিনে কণ্ঠে পদ্মজার দুই চোখ মেলে তাকালো। রুম্পা পদ্মজার কপালের ফুলা অংশে ফু দিচ্ছে। সে ভীষণ অস্থির হয়ে আছে। বোঝা যাচ্ছে পদ্মজাকে অনেক পছন্দ করে রুম্পা। ফুলে বেরিয়ে এসেছে আসল রূপ। সে কঠিন নয়, পাগল নয়, বরং বড্ড নরম, কোমল। পদ্মজা শান্ত স্বরে প্রশ্ন করল, কেন পাগলের অভিনয় করেন ভাবি? রুম্পার হাত থেমে যায়। সে ধরা পড়ে গেছে। কুয়াশার স্তর ভেদ করে একটা নৌকা খালে ঢোকে। নৌকা চালাচ্ছে মৃদুল। গতকাল সে ছেলেটাকে মৃদুল আন্ডার ডেকেছিল। সে ছেলেটা নৌকায় আছে। তার ভালো নাম জাকির। মৃদুলের সাথে বাচ্চাদের অনেক খাতির। পূর্ণা খালের ঘাটে বসেছিল। সে ফজরের নামাজ পড়ে খিচুড়ি খেয়ে এখানে চলে এসেছে। মন খারাপের সময় ঘাটে বসে থাকতে ভালো লাগে। গতকাল রাতে খাওয়ার সময় মৃদুল কম হলেও 20 বার তাকে কালি ডেকেছে। অন্ধকারে নাকি দেখাই যায় না, এমন অনেক কথা বলেছে। কালো রঙের মেয়ে হওয়ার বোধহয় পাপ। আবার পদ্মজাও রাতে তার সাথে থাকেনি। পুরো রাত সে কেঁদেছে। কেউ কেন তাকে কালি বলবে? আবার তার আপাও তাকে সময় দিল না। শ্বশুর বাড়ি অন্য বউকে নিয়ে ব্যস্ত। পূর্ণার খুব অভিমান হয়েছে। বয়স 20 পার হলেও
রয়ে গেছে সেই ছোট্ট কিশোরী মেয়েটি। মৃদুল নৌকা থামিয়ে পূর্ণাকে ডাকলো, কালী বেআইন। পূর্ণা তাকালো না। মৃদুল আবার ডাকলো, বেআইন গো। তাও পূর্ণা সাড়া দিল না। মৃদুল জাকিরকে বলল, কি রে বেটা, বুঝছিস কিছু? এই সেরির ভূতে ধরছে নাকি? জাকির দাঁত বের করে শুধু হাসলো। মৃদুল জোরে বলল, আরে বেআইন, কি কানে শোনে না? কাল তো ঠিকই শুনছিল। ঠান্ডা কি কানের ভেতরে ঢুইকা গেছে? ও কালী বেআইন, বেআইন। পূর্ণা হুট করে উঠে দাঁড়ালো। আঙুল শাসিয়ে মৃদুলকে বলল, আপনার কি মা বাপ নাই? থাকলে শিক্ষা দেয়নি? যারে তারে যা ইচ্ছা ডাকা উচিত না। অসভ্যতা অন্য জায়গায় করবেন, আমার সাথে না। আমি কালো, আমি জানি। আপনাকে কালী বলে সেটা মনে করিয়ে দিতে হবে না। আমি আপনাকে অনুমতি দেইনি আমাকে কালী ডাকতে বা বেআইন ডাকতে। আমি আপনার বেআইনও না। আমার দুলা ভাইয়ের আপন ভাই না আপনি। কোথাকার কি আপনি? এই ফর্সা চামড়ার দেমাক দেখান। আর একবার আমাকে কালী বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কথা শেষ করতে পূর্ণ কুয়াশার আড়ালে হারিয়ে যায়। রেখে যায় অপমানে থমথমে করা একটা মুখ। মৃদুল ঘোর থেকে বেরোতে পারছে না। তাকে একটা মেয়ে এইভাবে বলেছে, তার মতো সুন্দর ছেলের জন্য গ্রামের যে কয়টা মেয়ে পাগল। আর এই কালো মেয়েটা তাকে এভাবে অপমান করলো। মৃদুল রাগে বইটা ছুঁড়ে ফেলে খালে। নৌকা থেকে রাগে নামতে গেলে তার এক পা নৌকায় ধাক্কা খেলো। ফলে নিমিষে দূরে চলে যায় নৌকাটি। নৌকা থেকে ছেলেটি চিৎকার করে, মৃদুল ভাই, আমি আয়াম কেমনে? বইডাটাও ফালাইয়া দিছ। মৃদুল বিরক্ত নিয়ে ফিরে তাকালো। সত্যি নৌকা অনেক দূরে চলে গিয়েছে। এই ঠান্ডার মধ্যে ছোট্ট বাচ্চাটা সাঁতার পেরে আসবে কিভাবে? মৃদুল রাগ একপাশে রেখে বরফের মতো ঠান্ডা জলে ঝাঁপ দিল। রুম্পা থেমে থেমে কাঁদছে। পদ্মজা অনবরত প্রশ্ন করে যাচ্ছে। সে ভীষণ অস্থির। একজোড়া পায়ের শব্দ ভেসে আসতেই রুম্পার কান্না থেমে গেল। সে এই পায়ের শব্দগুলো চিনে। রুম্পা কাঁপতে থাকলো। রুম্পার অবস্থা দেখে পদ্মজা শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বেরিয়ে যায়। রুম্পা পদ্মজার এক হাত চেপে ধরে চাপা সরে দ্রুত বলল, এই হান থেকে চইলা যাও বইন, আর আগাইও না। ওরা পিশাচের মতো চিরা খাইয়া ফেলাইব। ওদের দয়া মায়া নাই। তুমি অনেক ভালো। তোমারে কোনো দিন ভুলতাম না আমি। তুমি এই হান থাইকো না। তুমি এই বাড়ির এরিয়ার লগে যোগাযোগ রাখো না। ওরা কি কইছে? ওরা কি করেছে? অনুরোধ করছি, রূপা সেকেন্ডে সত্যটা যত কাছে আসছে,
খুব ভালো। সব ঠিক থাকবে।